আমি দ্বিতীয় বিয়ে করতে চাই নাজনীন, এবং খুবই শীঘ্রই। ফাতরিও নিশ্চয় ঠিক করা, স্বামীর দ্বিতীয় বিবাহ করতে ইচ্ছুক। এ কথা শুনেও নাজনীন বেশ শান্ত স্বাভাবিক। কথার ভিতরে প্রশ্ন করেছে স্বাভাবিক ভঙ্গিতে, কিন্তু থতমত খেয়ে গেল নাজনীনের দ্বিতীয় বিবাহ করতে চাওয়া স্বামী। তিনি বোধহয় স্ত্রী রেহেন স্বাভাবিক আচরণ আশা করেননি। জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নাজনীনের স্বামী প্রত্যুত্তরে বললেন, ওই আর কি, আবার কেমন কথা। এবারও নাজনীনের স্বাভাবিক প্রশ্ন, কিন্তু ভড়কে গেল রাজনকে। সে বারবার এদিক সেদিক দৃষ্টি ঘোরাচ্ছে। আমার যদি খুব ভুল না হয়, পাত্রী আপনার অফিস কলিগ মেয়েটি, যে মেয়েটি আপনার ফোন দিলে আপনার মুখের রং পরিবর্তন হয়ে যেত যখন তখন আপনাদের ফোন আলাপ চলতো, তাই নয় কি? রাজন এবারও চুপ রইল, কিন্তু চুপ রইল না নাজনীন। সে রাতের খাবার শেষে থালা বাসন ধুয়ে স্বামী এবং নিজের জন্য চা করে নিয়ে এসেছিল রুমে। পরনে তার হালকা গোলাপি নাইটস্যুট, ভীষণ সুন্দর লাগছে তাকে, কিন্তু রাজনের মন ঘুমে ধরেছে। দুদিন পর পুরোপুরি ভেঙে পড়বে। সে এসব সুন্দর জিনিস দেখবে না। পুরনো নর্দমার পচা গন্ধই তার অধিক প্রিয় হয়ে উঠেছে। নাজনীন ট্রে থেকে একটি চা কাপ উঠিয়ে রাজনের দিকে পাড়িয়ে দিল। রাজন বিস্মিত হলো যেন, তবে কাপটি নিল। নাজনীন আরেকটা কাপে নিয়ে ট্রেটি সেট টেবিল রেখে দিয়ে খাটে পা উঠিয়ে বসলো। সাই এক চুমুক দিয়ে স্বামীর উদ্দেশ্যে বলতে শুরু করলো, আপনার মন যে পরনারীর দিকে ধাবিত হচ্ছিল তা আমি আপনার ঘরের স্ত্রী হয়ে বুঝেছিলাম বটে। আমি চিৎকার চেঁচামেচি পছন্দ করি না, জোর গলায় ঝগড়া করাও আমার স্বভাবে না। বাজে বাজে বাসা তো এই মুখ দিয়ে কখনো বের হবে না ইনশাল্লাহ। আমি কি আপনাকে এ ব্যাপারে সাবধান করিনি, সুন্দর করে বোঝাইনি, বলিনি? পরকীয়া একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করে দুজন মানুষের জীবন, সঙ্গে নষ্ট হয় দুজন মানুষের সাথে জড়িত মানুষগুলোর জীবন। পরকীয়া একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি কিন্তু আমরা চাইলেই নিরাময় করতে পারি। বলেছিলাম না, আপনি করেছেন। পরনারী থেকে দৃষ্টি হেফাজত রাখতে বলেছিলাম, কথা রেখেছেন আমার। বলেছিলেন অফিস কলিগ রিজাইন নিতে। না, এবার মুখ খুলল রাজন। বারবার পরকীয়া বলছো কেন? কাউকে পছন্দ করা, ভালোবাসা নিশ্চয় অপরাধ নয়। আমি স্বাবলম্বী পুরুষ, চাইলে দ্বিতীয় বিয়েও করতে পারি। আমাদের ধর্মে তো আছে। তাহলে ইসলাম নিয়ে স্বার্থ সিদ্ধির চেষ্টা করবেন না। আমার আপনার থেকে কম জ্ঞান নেই সে বিষয়ে। আমি জানি এবং বুঝি। আপনি যে বিয়ে করবেন সমঝোতা করতে পারবেন? দুই স্ত্রী, সমান অধিকার, সমান ভালোবাসা সব দিতে পারবেন? তাছাড়া প্রথম স্ত্রীর অনুমতির একটি ব্যাপারও তো আছে। সেটাই তো চাইছি। যদি না দিই? রাজন নাজনীনের হেয়ালি পছন্দ করছে না। নড়ে চড়ে বসলো। চায়ের কাপ হাত থেকে নামিয়ে রাখলো। এই চায়ে বড় বিষাদ, মুখে দেওয়া যায় না। অথচ এই চা সে বিগত দিনগুলো তো পরমায়েশে গিলত। হৃদয় কুচকে বলল, মানে? নাজনীন হাসলে মেয়েটির গালের একপাশে গর্ত তৈরি হয়। ভীষণ সুন্দর লাগে তাকে। রাজন তারে হাসি দেখলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো, অথচ আজ একই মানুষটার মন তার অন্য পথে গিয়েছে। ভাবতে নাজনীনের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আকাশ ভারী করে কাঁদতে মন চায়, অথচ সে হাসছে। রাজন যদি দেখতো এই হাসির আড়ালে কত দুঃখ, কত কষ্ট লুকায়িত, তাহলে কখনোই সে নাজনীন নামক সুন্দর মেয়েটিকে কষ্ট দেওয়ার স্পর্ধা দেখাতো না। আজ রাজন শুধুই বধির অন্ধ। নাজনীন নিজের অনুরক্তি আটকে কণ্ঠে ব্যাকুলতা মিশিয়ে বলে উঠল, আমার তো ভীষণ লোভ হয় রাজন একটি সুন্দর সংসারের। আমাদের সংসার আলো হয়ে আসবে, আমাদের সন্তান, যাকে নিয়ে কেটে যাবে আমাদের দিনরাত। আমার যে বড্ড লোভ হয় আপনার সাথে বাঁচার। আমি যে আপনাকে কম ভালোবাসতে পারিনি। ভালোবাসতে গিয়ে আপনাকে আষ্টে ফিষ্টে জড়িয়ে গেছে, অথচ আপনি অন্য জনাতে মতো। আমি তোমাকে ছেড়ে দিবে কথা কখন বললাম পাগলি? তুমি থাকবে, সঙ্গে সেও থাকবে, কিন্তু আমি সহ্য করতে পারবো না। একই ঘরে আপনার বুকে অন্য কেউ মুখ লুকাবে, এ আমি কিভাবে সহ্য করবো? আমি বাঁচবো কিভাবে রাজন? সে আলাদা থাকবে, এবার খুশি? আশা করবো এবার তোমার আপত্তি থাকবে না। আমার মোটেও সন্তুষ্ট নই। বাবা অনেক ভরসা করে আপনার হাতে তুলে দিয়েছিলেন এই দিন দেখার জন্য। আমি কি তোমাকে মন্দ রেখেছি নাজনীন? ভালোই তো বাসেননি। সেখানে ভালো মন্দের প্রশ্ন তো পড়ে। রাজন শটান দাঁড়িয়ে পড়ে। এত ফেসাল তার ভালো লাগছে না।
সে যে সোসাইটি মেনটেন করে সেখানে বিয়ে বহির্ভূত সম্পর্ক দৃষ্টিকটু। প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে করাও বড় অন্যায় হিসাবে ধরা হয়। সে তো সমাজের বাইরে বাস করতে পারবে না, চলতে ফিরতে সমাজের নীতি নিষেধের সম্মুখীন হতে হবে। তাই তো আগে ভাগে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে, না হলে এসব সে তোয়াক্কাই করে না। আমার যা বলার বলে দিয়েছি, সময় নাও, মনকে বোঝাও, স্বাভাবিকভাবে নিতে শিখো। সেসবে সব ঠিক আছে, আর যদি ভালো না লাগে বাকি কথা আর বলা হয় না। রাজনের চোখ ছেলে যায় নাজনীনের ফানি ভরা চোখে। মেয়েটি কাঁদছে, আটকে আসে কথা। ঠিক তখন টুংটাং আওয়াজে ফোনে মেসেজ এসে পৌঁছে তার জানান দেয়। পকেট থেকে ফোন হাতে মেসেজ সিন করে সে বেরিয়ে যেতে উদ্যত হয়। যাওয়ার আগে শুধু বলে যায়, রাতে ফিরবো না। রাজন চলে যেতে নাজনীন উঠে দাঁড়ায়। ফ্ল্যাটের দরজা লক করে রুমে এসে বিছানায় লুটিয়ে পড়ে মেয়েটি। কান্নায় কেঁপে কেঁপে উঠে। মনে পড়ে যায় পুরনো দিনগুলোর কথা। এসএসসি দিয়ে নাজনীন তখন মনে মনে প্রস্তুত, পাবলিক বিশ্ববিদ্যালয় দিয়ে পড়বে। কিন্তু বাবা মুখের উপর জানিয়ে দিলেন পড়াশোনা পরে, ভালো পাত্র এসেছে, আগেই বিয়ে। মা তার চিরকালই স্বামী অন্তঃপ্রাণ মহিলা। ছেলে মেয়ের সাহসে কখনো মমতা ভরে দেখেননি, দেখেছেন শুধু স্বামীর আদেশ। এক পর্বাক জোরপূর্বক বিয়ে হলো। পাবলিকে পড়ার শখ ছিল। লোকাল একটি কলেজে বহু চেষ্টা সাধনায় রাজন তাকে ডিগ্রিতে ভর্তির অনুমতি দিল। বাবাকে জানালে তিনি বললেন, জামাই যা চায় তাই হোক, তুমি চুপটি করে থাকবে, নালিশ যেন না আসে। বহু ইচ্ছা আবদারের কোরবানি হতে লাগলো, কিন্তু একসাথে থাকতে গিয়ে কীভাবে যেন মেয়েটি ভালোবেসে ফেলল। বোধ হয় একটু বেশি, তাই তো এত ফুরছে মনটা। নাজনীন বিছানা ছেড়ে উঠে বসে এলোমেলো পায়ে এগিয়ে যায় খোলা জানালার দিকে। আজ আকাশ ভরা তারার মেলা, দিগন্তের এক কোণে রূপালী চাঁদ। নাজনীন আকাশের দিকে তাকিয়ে থাকে পলকহীন দৃষ্টিতে। এ কেমন জীবন? বিড় করে আকাশের অধিপতির নিকট প্রশ্ন রাখি। রূপে গুণে বাধ্যতায় কোনো কিছুতেই তাকে আমি আটকাতে পারিনি। সে আজ পরনারীতে মত্ত। আর কিভাবে পুরুষের মন গলে ঠিক কোন পন্থায়? উত্তর মেলে না। নাজনীনের মনও মানে না। এই মুহূর্তে সে কি করবে বুঝে উঠতে পারছে না। জন্মদাতা পিতামাতার উপর তার কোনো ভরসা নেই। সুন্দর কোনো ফয়সালা তারা কোনোদিন করবেন না, কিন্তু এমন জীবনে সে চায় না। চুপচাপ স্বভাবের মেয়ে হলেও ভীষণ দৃঢ়চেতা মনোভাবের। ভেবেছিল এই জীবন সংসার আর ভালো বউ হয়েই কাটিয়ে দিবে। যে সংসার স্বামী যদি একান্ত নিজের না থাকে, তাহলে সেসব দিয়ে সে কি করবে? আদৌ তার প্রয়োজনে আসবে, না ছুঁড়ে ফেলে দিবে? নাজনীন বাবার নাম্বারে কল দিল। ওপাশ থেকে দুবার রিং হতেই কল ধরলো খসখসে পুরুষালী কণ্ঠস্বর। নাজনীন বাবাকে সর্বপ্রথম কোনো রকম বনিতা ছাড়াই বলে ফেলল, তিনি দ্বিতীয় বিয়ে করতে চান বাবা। রাত বিরেতে অবশ্যই আপনার সঙ্গে মশকরা করার মতো মেয়ে আমি নই, সে জানেন অবশ্যই। এখন আমার কি করণীয় আপনিই বলুন। কলিং বেলের শব্দে নাজনীনের ঘুম ভাঙে। অনবরত কলিং বেল বাজিয়ে চলেছে কেউ। বিরক্তিতে নাজনীনের কপালে দুটো ভাঁজের সৃষ্টি হয়। গায়ে ওড়না চাপিয়ে দ্রুত গতিতে গিয়ে যায় সদর দরজার দিকে। স্বভাব অনুযায়ী নাজনীন দরজা খোলার আগে আই হলে চোখ ভুলিয়ে নেয় একবার। রাজন এসেছে। দরজা খুলতে রাজন ভেতরে প্রবেশ করে। গোটা একটি রাত ঘরে স্ত্রী রেখে বাইরে কাটিয়ে এসেও রাজনের মধ্যে কোনো অস্বস্তির ঝড়তা দেখতে পেল না নাজনীন। ফজরের নামাজ শেষে নাজনীনের প্রতিদিনকার রুটিন ছিল সকালে রাজনের জন্য নাস্তা তৈরি করা। আজও ব্যতিক্রম হয়নি। নাজনীন নাস্তা তৈরি করছে পরোটা, ডিমের অমলেট আর মিক্স সবজি ভাজি। বিয়ের পর যবে থেকে রাজনের সঙ্গে একত্রে থাকা শুরু করেছিল, তখন থেকেই তার হাতের নাস্তা খেয়ে রাজন অফিস যেত রোজ। অথচ আজকের চিত্র ফট ভিন্ন। রাজন সময় নিয়ে অফিসের জন্য তৈরি হয়ে নাস্তা না খেয়ে বেরিয়ে পড়ল। শুধু যাওয়ার আগে বলে গেল, আজ নাস্তা করব না। অনেকগুলো দিন ধরে তারা সকাল আর রাতের খাবারটা মুখোমুখি চেয়ারে বসে খায়। আর সেই রুটিন বদলে গেল রাজনের জন্য। নাজনীন আজও নাস্তা বেড়ে টেবিলে সাজিয়ে রেখেছিল, কিন্তু রাজন না খেয়ে অফিসে চলে গেল। নাজনীন কোনো রকম উচ্চবাক্য করল না। অশ্রুসিক্ত চোখে নিজের খাবারটা শেষ করলো। রাজনের জন্য ভাড়া খাবার একটি বক্স ভরে বাসার সামনে আশ্রয় নেওয়া সদ্য মা হওয়া কুকুরটাকে দিয়ে এলো। রাজনের জন্য আজ টিফিন বক্স ভর্তি করে নানান পদের খাবার এসেছে। নাজনীনের সন্দেহই সঠিক, তবে মেয়েটি নিচের শ্রেণীতে কাজ করে।
রেস্টুরেন্টের এক কর্নারে বসে আয়েশ করে রাজন খাবার খায়। আর একটু দেই বলে আরেকটি লুচি আর খাসির গোস্ত তুলে দেয় রাজনের প্লেটে। মেয়েটি খাওয়ার মাঝে ইস্যু দেয়, ওদিকে সব ঠিকঠাক তো? কিছুটা। রাজনের ছোট্ট উত্তর মেয়েটির বোধহয় পছন্দ হলো না। মনে মনে সে বেজায় বিরক্ত, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে পুনরায় জিজ্ঞাসা করল, কিছুটা মানে কি? মেয়েটি কি রাজি হয়নি? তুমি আমাকে বলেছিলে এই মাসের মধ্যেই বিয়ে করবে। রাজন খাওয়া রেখে মেয়েটির দিকে তাকায়, বলে, মেয়েটি কাকে বলছো? পিয়েলি। সে আমার স্ত্রী এবং সেই সঙ্গে খুব ভালো একজন মানুষ। তাকে সম্মান দিয়ে কথা বলবে। রেগে যায় পিয়েলি, কণ্ঠে রাগ মিশিয়ে চাপা স্বরে বলে ওঠে, এতই যখন ভালো, তাহলে আমার কাছে কি করতে এসেছিলে? এখন এসব কথায় বা কেন বলছো? তুমি জানো না কেন তোমার কাছে এসেছি? কে আগে এসেছি, তুমি না আমি? পিয়েলি থতমত খেয়ে যায়। রাজন মুখ খুলতে শুরু করলে ফানি অনেক দূর গড়িয়ে যাবে। পিয়েলি অত্যন্ত চতুর শ্রেণীর মেয়ে। সে রাজনকে সামাল দিতে প্রত্যুত্তরে বলল, পুরনো কথা টানছো কেন জান? তোমাকে হারানোর ভয়ে আমি কুঁকড়ে থাকি সারাক্ষণ। আমি তো একা নই বলো। এতবার জ্ঞান জ্ঞান করবে না আমার সামনে। এত অশান্তি নিয়ে বেঁচে থাকা যায় না। আর হুটহাট দেখাও করতে চাইবে না। যখন বলেছি বিয়ে করবই। তুমি যাও এখন। অফিসে হুটহাট আমার ডেস্কে চলে আসবে না, চোখে লাগে। আচ্ছা যান। রাজন কপাল কুঁচকে ফেলে। এই মেয়েটির ন্যাকামো সে একদম পছন্দ করে না, কিন্তু ফ্রিতে ফয়দা লুটতে গিয়ে এমন ফাঁদে পড়েছে, চাইলেও বেরোনোর উপায় নেই। অগত্যা সারা জীবন সহ্য করতে হবে। রাজন হাত ঘড়িতে সময় দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। রাজন চলে যেতেই পিয়েলি মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলে ওঠে, রেডিমেড মাল পেতে হলে একটু কথা সহ্য করাই যায়। বেশিক্ষণ নয়। রাস্তা কীভাবে ক্লিয়ার করতে হয় তা আমার ভালোই জানা আছে। তখন তপ্ত দ্বিপর নাজনীন সবে গোসল করে রুমে এসেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথার কুণ্ডুলি ফাঁকিয়ে চুলে পিছিয়ে রাখা টাওয়াল খুলছিল নাজনীন। এরই মধ্যে শব্দ করে ফোনের রিংটং বেজে ওঠে। রাজন কল করেছে। নাজনীন ভীষণ অবাক হয়। সে বিস্ময় নিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে রাজনের কণ্ঠস্বর জিজ্ঞাসা করে, কি করছো নাজনীন? গোসল করলাম মাত্রই। খেয়েছ? না। খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। হ্যাঁ। বিকেলে কি খাবে বলো? অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে আসবো। তোমার জন্য কি আনবো? নাজনীনের রাত যেন অবাক হওয়ার দিন। রাজনের হুটহাট করা কর্মকাণ্ড তাকে যেমন দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি প্রশ্ন জাগছে তার প্রতিটি কাজে। নাজনীনের হঠাৎ মনে হয় সব বুঝি ঠিক হয়ে আসছে। রাজন ভ্রম থেকে বেরিয়ে আসছে। গত রাত সকাল মিলিয়ে রাজনের একের পর এক কর্মকাণ্ডে নাজনীন যেমন দুঃখের সাগরে ভাসছিল। দুপুরে স্বামীর তরফ থেকে আসা একটি কল আর কিছু কথায় সে যেন সব ভুলতে বসেছে। তার নারী মন প্রত্যাশা রাখছে অনেক কিছু। চোখ ভরে ওঠা পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বলল, কিছু না, আপনি আসলেই হবে। রাজন কল রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বিশ্বাস করে নাজনীনের সঙ্গে সুন্দর ব্যবহার, একটু যত্ন নিলে মেয়েটি সহজেই তার প্রস্তাব মেনে নেবে। ফলে সে স্বাভাবিকভাবে দুটি স্ত্রী নিয়ে সংসার করতে পারবে। জটিলতা আছে অনেক, কিন্তু সহজ হয়ে যাবে। রাজনের স্বার্থপর ভাবনা চিন্তায় বিঘ্ন ঘটালো নাজনীনের বাবা এবং ভাইয়ের ফোন কলে। শ্বশুরের তরফ থেকে ভালো করে বুঝবাক্য আসলেও নাজনীনের ভাইয়ের কঠিন স্বর তার সঙ্গে কথা বলছে, এমনকি হুমকিও দিয়েছে বোনকে কষ্ট দিলে জেলে পুষিয়ে মারবে। নাজনীনের পরিবার ঢাকায় স্থানীয় একটু গ্রামের দিকে তাদের একতলা ছোট বাড়িটা। শহরে দুটো দোকান, মুদি দোকানে বসেন বাবা আর রড সিমেন্টের দোকানে ওর ভাই। অর্থনৈতিক দিক থেকে বেশ সচ্ছল তারা। যেহেতু স্থানীয়, তাই প্রশাসনিক ক্ষমতা মন্দ হবে না। সেই গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেজ ছেলে। বাবা মৃত আর মা অন্য ভাইদের সঙ্গে থাকেন। কালে ভদ্রে তার কাছে এসে কিছুদিন থেকে যান। গ্রামের সাসাবুসা ভাইয়েরা এসে তার ঝামেলা মাথায় নিতে চাইবে কেন, ভাবতেই রক্ত শূন্য হয়ে এলো রাজনের মুখশ্রী। একটি সমস্যা থেকেই রেহাই পেতে গিয়ে আরও অনেকগুলো ঝামেলার সম্মুখীন হলো সে। নাজনীনের জন্য তার বাবা ভাই থাকলেও তার জন্য কেউ নেই। পানি অনেক দূর গড়ালে সেই পানিতে তাকেই ডুবে মরতে হবে। অগত্যা রাজন বুদ্ধি নীতি পিয়েলির শরণাপন্ন হলো। অন্যদিকে সব শুনে পিয়েলিও দুশ্চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভাবনা চিন্তার অবসানে সে এক পৈশাচিক দুষ্টু
বুদ্ধি এঁটে ফেললো মাথায়। রাজনের উদ্দেশ্য বলল, ডার্লিং, কোনো চিন্তা করো না, এত দূর যখন আসতে পেরেছো আর একটু পথ হয়ে যাবে, এ নিয়ে তো এত ভেবো না, আমি আছি তো, পথের কাঁটা নিচ থেকে সরানোর ব্যবস্থা করছি। রাজনের পিয়ালির কথা বোধগম্য হয় না। বুঝলাম না, হেয়ালি না করে সরাসরি বলতে পারো না? পিয়ালি হাসে, মনের কথা মুখে আনলেই নারী লোভী পুরুষটা নিজের স্বার্থ নিয়ে সরে পড়বে, যা করার তার একাই করতে হবে। রাজনকে আশ্বস্ত করলো, সেরকম কিছু না, আমাদের ভালো হোক এমন কিছুই করব। অন্যদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, নাজনীনের অপেক্ষার অবসান হয় না। নাজনীন খুব সুন্দর একটি শাড়ি পরেছে, ফর্সা গায়ে পাল্পের রঙের শাড়িতে তাকে বেশ মানিয়েছে। কোমর সমান লম্বা চুলগুলো খোপা করেছে আর্টিফিশিয়াল বেলি ফুলের গাজরা দিয়ে। হাতে পরেছে দুটো সোনার বালা, ঠোঁটে হালকা লিপস্টিক, তাতেই যেন রূপ ঠিকরে পড়ছে। রুমের আনাচে কানে দেয়ালে যদি জবাব থাকতো তাহলে অবশ্যই বলতো, নাজনীন তুমি অপরূপা। রাজন রাতে বাসায় ফিরল, সে যে বিকেলে আসবে বলে কথা দিয়েছিল, কিন্তু ফিরল রাত করে। এই বিষয়ে নাজনীন তাকে কিছুই বলল না, অথচ ঘর কাঁপিয়ে চিৎকার চেঁচামেচি করার কথা ছিল, হওয়ার কথা ছিল তর্কযুদ্ধ, অভিমানে মুখ ফুলিয়ে রাখার কথা ছিল। নাজনীন রইল দিঘির টলটলে পানির মতো শান্ত স্থির। রাতে খেতে বসে মুখোমুখি হলো দুজন। রাজন মুখ খুলল তখন। নাজনীনকে জিজ্ঞাসা করলো, এই বিষয়ে কিছু ভেবেছ? নাজনীন রাজনের চোখে চোখ রেখে প্রত্যুত্তরে পাল্টা প্রশ্ন করলো, কোন বিষয়ে? হেয়ালি করছো কেন? জানো না কোন বিষয়ের কথা বলছি? না। রাজনের মেজাজ দুপুর থেকে উত্তপ্ত। সেই গরম মেজাজে যেন ঘি ঢালল নাজনীনের না শব্দটি। রাজন চোখ রাঙিয়ে তাকায় নাজনীনের দিকে, চোখ নামিয়ে। আমি এমন কিছু করিনি যার জন্য আপনার চোখ রাঙানো সহ্য করতে হবে। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিতে যাবেন না, নিজে অধৈর্য হয়ে পড়বেন। তাহলে সোজাসুজি উত্তর দিতে পারো না? না, পারি না। আপনি যা শুরু করেছেন তাতে আপনার দুটো মুখ যে পায়ের স্যান্ডেলের আদর থেকে রেহাই পাচ্ছে, তাতেই শুকরিয়া আদায় করুন। রাজন ছেড়ে উঠে দাঁড়ায়। নাজনীন বড্ড বেড়েছে, চিৎকার করে ওঠে, নাজনীন! নাজনীন মাছের কাঠা বাঁচতে বাঁচতে বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, একদম চিৎকার নয়, আমি এসব পছন্দ করি না। আপনার সাথে খাওয়া শেষে কথা হবে, এখন বিরক্ত করবেন না। খাওয়ার সময় অহেতুক কথাবার্তা ঠিক নয়। নাজনীনের এই অতিরিক্ত কুল স্বভাবটা রাজনের খটকা লাগে। গত রাত থেকে ওর করা কর্মকাণ্ডে অন্য মেয়ে হলে হুলস্থুল পড়ে যেত, অথচ এই মেয়ে একদম নীরব, তার উচ্চ বাক্যেও শান্ত রয়েছে। এসব ভাবনা চিন্তা করতে করতে রাজনের ক্ষুধা মরে গেল, সে আর খেতে পারল না। বেসিংয়ে গিয়ে হাত ধুয়ে সোজা শোবার রুমে চলে গেল। বসে বসে নাজনীনের ফেরার অপেক্ষায় প্রহর গুনতে লাগলো। নাজনীন ফিরল মিনিট 10 পরে। এতেই যেন অধৈর্য হয়ে পড়ল রাজন। কিন্তু কথার শুরুটা হলো নাজনীনকে দিয়ে। বলা শুরু করলো, আমি কি দেখতে অসুন্দর রাজন? স্ত্রী হিসেবে আপনার অযত্ন করেছি কখনো? আপনার কষ্ট হবে ভেবে আমার বাবার বাড়িতে গিয়ে 2 দিন থাকিনি পর্যন্ত। আপনার সংসারে আসা পর্যন্ত আমাকে বহু আদেশ নির্দেশের মধ্যে রেখেছেন। কখনো সেসব নিয়ে ঝামেলা করেছি? প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই আমার। একের পর এক প্রশ্ন বাক্য ছুড়ে রাজনের দিকে উত্তরের আশায় তাকিয়ে রইল নাজনীন। কিন্তু রাজন উত্তর সাজিয়ে উঠতে পারল না। অগত্যা সে চুপ রইল। কিন্তু নাজনীন তাকে প্রশ্ন করেই চলেছে। চুপ করে থাকবেন না, আমার জবাব চাই রাজন। ঠিক কোন কারণে আপনি আবার বিয়ে করতে চাইছেন? রাজন এবারও চুপ। সে তো আর বলতে পারে না। আমি ফ্রিতে মজা লুটতে গিয়ে পেশে গিয়েছি। বেশ কিছুক্ষণ পরে রাজন মুখ খুলল, দেখো নাজনীন, কথায় কথা বাড়ে। তুমি ভেবে দেখো, আমি চাইলেই তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু করিনি। আমি সেটা তোমার মতামত নিয়ে সুন্দরভাবে আরেকটা জীবনে শুরু করতে চেয়েছি। তোমার অধিকার ক্ষুণ্ণ করতে চাইনি। এতে আমার দোষটা কোথায় বলো তো? রাজনের অবান্তর স্বার্থপর যুক্তিতে নাজনীন অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে মেয়েটি চোখের পানি ঘুরিয়ে পড়ে গাল বেয়ে বুকে ভিজিয়ে দেয় পরনের জামার একটু অংশ। হাসি থামিয়ে নাজনীন রাজনকে শুধায়, আমার বুকে ছুরি চালাতে আমার মতামত চাইছেন? কখনো শুনেছেন নিজেকে আঘাত করতে কোনো ব্যক্তি অনুমতি দিয়েছে? তাহলে আমার কাছে কোন বুদ্ধিতে মতামত চান? আমাকে ভালো না লাগলে সোজাসুজি বলে দিবেন, আমি সরে যাব।
কিন্তু আমাকে বর্তমানে রেখে আরেকজনকে ঘরে তুলে আমার জীবনকে জাহান্নাম বানাতে ছাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কোন সাহসে আমার সামনে এসব কথা বলেন? রাজন বাখারা, নাজনীনের যুক্তির কাছে সে কুফকাত, কিন্তু তাকে যে পিয়ালিকে বিয়ে করতেই হবে, না হলে এই জীবনে সে চিরতরে হারাবে বেঁচে থাকার অধিকার। রাজন কিছু বলার আগে নাজনীন আবারও বলতে শুরু করলো, একটি সম্পর্ক যখন বিষ বাষ্প ঢোকে তখন সেটি আর ভালো থাকে না। আপনার মনে পছন্দ রয়েছে, ভালো মন্দের তফাৎ নজরে পড়ছে না। আপনার দ্বিতীয় বিয়েতে সম্মতি দিয়ে নিজের জীবনকে বিষাক্ত করার মতো নির্বোধ বোকা মেয়েটি আমি অন্তত নই। আমি নরম বলে কঠিন হতে পারবো না এ আপনি ভাববেন না। সরল তাই জটিল পথে হাঁটতে পারি না এও ভাববেন না। কোনো টক্সিক রিলেশনে থাকার চেয়ে নিঃসঙ্গ থাকাই শ্রেয়। রাতটুকু সহ্য করেন, ভোরের আলো ফুটুক, আমি এই সংসার ছেড়ে চিরতরে বিদায় নেব। তখন আপনি একটা কেন 10টা বিয়ে করলেও আমার কিছু এসে যাবে না। রাজন কিছু বলার আগে নাজনীন নিজের কথা শেষ করে পাশের রুমে গিয়ে দরজা আটকে দিল। রাজন ওভাবেই কিছুক্ষণ বসে রইল। মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল, বিড়বিড় করে বলল, যাক বাবা, বাঁচাই গেল। ঝামেলা যদি নিজ থেকে বিদায় নেয়, খারাপ কি তাতে? রাজন চতুর প্রজাতির পুরুষ, তার মস্তিষ্ক বলে, নাজনীনকে তোর হাতছাড়া করা উচিত হবে না। অমন রূপে গুণে আনুগত্যে 100তে 99 দেওয়া মেয়েটিকে হারিয়ে ফেলল, কোথায় পাবে? কিন্তু মন বলে অন্য কথা, পরিস্থিতি তার অনুকূলে নেই। দিশেহারা বোধ করে রাজন ক্রমে অসহনীয় যন্ত্রণার দিকে এগোতে থাকে সে, যেখান থেকে তাকে উদ্ধার করার মতো কেউ নেই। পিয়ালির সাথে রাজনের সম্পর্ক চাকরির সূত্রে ডেস্কে ফাইল আনা নেওয়া, মাঝে মধ্যে সুস্বাদু খাবার এনে খাওয়ানো, বুকের খাজ কোমরের বাঘ দেখিয়ে এক প্রকার ফুটিয়ে ফেলেছিল রাজনকে। শুরুতে রাজন পিয়ালিকে মজা হিসেবে নিয়েছে, হাসি তামাশা থেকে ধীরে ধীরে তার ঘোর বাড়তে থাকে। অন্যদিকে পিয়ালিও যেন এটাই চাইছিল, সে আশকারা দিতে থাকে রাজনকে। রাজন ঘোরের মধ্যে চলে যায়, আজ কফি শপে যায়, তো কাল রেস্টুরেন্টে, অন্যদিন শপিংয়ে, শেষমেশ সেটা গিয়ে থামলো বিছানায়। যে নারীর প্রতি কোনো রকম দায়বদ্ধতা নেই, যাকে চাইলেই পাওয়া যায়, আবার ছেড়ে দিতেও ঝামেলা পোহাতে হয় না, সেই নারীর শরীরের প্রতি কিছু পুরুষের অসীম লোভ। এই লোভ তারা ছাড়তে পারে না, কিন্তু কোনো রকম দায়বদ্ধতা না থাকলেও একদিন পিয়ালির একটি টেস্টে ধরা পড়ল অপ্রত্যাশিত কিছু ঝামেলা মনে করে মিটিয়ে ফেলতে চাইলেও পিয়ালি নারাজ। রাজন যতই পিছিয়ে যেতে চায়, পিয়ালি যেন অক্টোপাস হয়ে ততই তাকে পেঁচিয়ে ধরে। সেই সঙ্গে তাদের আদিম খেলায় মেতে ওঠার উত্তেজনার মুহূর্তের সাক্ষী স্বরূপ ভিডিও ফুটেজ। ব্যাস, আর পালাবে কোথায় রাজন? রাজন পড়েছে উভয় সংকেটে। নাজনীন তার এহেন অশ্লীলতা সম্পর্কে কিছুই জানে না, চাইলেই পিয়ালিকে সে ছেড়ে আসতে পারে, তার সুখের সংসার সুখেরই থাকবে, কিন্তু পিয়ালি তাকে এত সহজে ছাড়বে কেন? নাজনীনকে অবশ্য ছেড়ে দেওয়াই যায়, তাহলে বিকল্প হিসেবে পিয়ালিকে ফেলে সম্মান বাঁচল। কিন্তু প্রশ্ন থেকে যায়, নাজনীন কি সব জেনেও রাজনের ঘর করত? যে মেয়ে স্বামীর অবহেলা মানতে পারে, দ্বিতীয় বিয়ে মানতে পারে না, সে কিভাবে এহেন অনাচার সহ্য করে সংসার করত? বদ্ধ করে বোবা কান্নায় ভেঙে পড়ে নাজনীন, যার দিকে সুখের আশায় তাকিয়ে থাকে, সেই তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সাজানো সংসারে আর সে কেউ না, সে স্পষ্ট দেখতে পেয়েছে রাজনের জীবনে সে কিছুই নয়। তার জন্য লোকটির মনে কোনো অনুভূতি নেই। একটি সম্পর্কে ভাঙা যত সহজ, গড়া যেন ততই কঠিন। নাজনীন চেয়েছিল সম্পর্কটা অটুট থাকুক, তাই তো ধৈর্যের সাথে এতটা সময় রাজনকে বুঝিয়েছে। তার অবহেলায় কথা দিয়ে কথা না রাখায় নাজনীনকে যেন ভেতর থেকে ভেঙে দিয়েছে। তেমনি নাজনীনের মস্তিষ্ক তাকে বারবার রাজনকে বোঝানোর পরামর্শ দিয়েছে, আজ সম্পর্কে ভাঙে যাক, কাল দোষারোপ করা হবে তাকে। তাই তো নাজনীন সব বুঝেও স্বামীর কাছাকাছি যেতে চেয়েছে, তাকে বোঝাতে চেয়েছে, কিন্তু রাজন সে আজ এতই অন্ধ হয়েছে যে হীরা ফেলে কাজ ধরতে দ্বিধাবোধ করছে না। ভোরের আলো ফুটেছে বেশ খানিকক্ষণ। রাজন অফিসে বেরিয়ে পড়েছে। রাজন যেতেই নাজনীন ব্যাগ গোছাতে শুরু করলো। নেয়ার মতো শুধু নিজের একাডেমিক কাগজপত্র, রাজনের দেয় একটি সুতা নিতেও তার আত্মসম্মানে বাদে। যে লোকটি তাকে বোঝার চেষ্টা করলো না, তার দেওয়া জিনিসপত্র মূল্যহীন ছাড়া আর কিছুই না। চোখ ভর্তি পানি নিয়ে নাজনীন যখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিল বাসা ছাড়া, তখনই কলিং বেল বেজে ওঠে, একবার নয় বারবার।
নাজনীনের অবুঝ মন বলে ওঠে, রাজন এসেছে তোমাকে ফেরাতে। দ্বিধা নিয়ে দরজা খুলে নাজনীন আবিষ্কার করে অপরিচিত নারী মুখ। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ, যার সঙ্গে নাজনীনের না হয়েছে যোগাযোগ, না চেনা জানা, অথচ মানুষটি তার অনুমতির তোয়াক্কা না করে বাসার ভিতরে চলে গেল। নাজনীন দরজা ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, দৃষ্টি তার মেয়েটির গতিপথের দিকে। শেয়ালের লেজের মতো বাদামি রং করা মেয়েটির চুলে, পরনে টকটকে নীল রঙা 3 পিস কাপড়ের সালোয়ার কামিজ, ওড়নাটা বরাবর কাঁধ থেকে খসে পড়ছে। মেয়েটি বাসায় ঢুকে হা করে চারিদিকে চেয়ে চেয়ে দেখলো, তারপর বসলো গিয়ে সোফায়। ততক্ষণে নাজনীন মেয়েটির একটু দূরে গিয়ে দাঁড়ায়। মেয়েটি নাজনীনের দিকে তাকিয়ে হাসলো। তারপর সর্বপ্রথম যে কথাটি বলল তা হলো, বাসাটি তো খুব সুন্দর সাজিয়েছেন, একদম ছবির মতো। আপনি নিশ্চয়ই নাজনীন? মেয়েটি খুব দ্রুত কথা বলে। নাজনীন উপর নিচ মাথা দুলালো। আমি পিয়ালি, আপনার স্বামী যাকে শীঘ্রই বিয়ে করতে চলেছে। নাজনীন স্বাভাবিক স্বরে বলল, ও আচ্ছা। নাজনীনের সরল কথায় পিয়ালি নামক মেয়েটি বড়ই অবাক হলো। সে ভেবেছিল নাজনীন হয়তো চিৎকার চেঁচামেচি বাঁধিয়ে ফেলবে, কেঁদে কেটে মেঝেতে ঘোরাঘুরি খাবে, আর তা দেখে চোখ ভরে দেখবে সে। কিন্তু হলো তা অন্যরূপ। নিজেকে ভাবনার অন্তরাল থেকে বের করে পিয়ালি বলল, আপনি বসুন না, দাঁড়িয়ে কেন? নাজনীন আগুন গরম চোখে তাকায়। নাজনীনের মেজাজে মেয়েটির কর্মকাণ্ড যেন ঘি ডালছে, কিন্তু নাজনীন ঠান্ডা মাথায় মেয়ে, এটুকুতে সে হইচই বাঁধিয়ে ফেলবে না। তার একটি খেলা খেলতে মন চাইল, তাই নাজনীন পিয়ালির কথায় বসল। এতে পিয়ালি আর একটু আশকারা ফেলল। সে নিজের মতো মত বলতে লাগলো, ভাবলাম আপনার সাথে পরিচিত হয়ে যায়, আমরা বিয়ে করছি শীঘ্রই। রাজেন নিশ্চয়ই জানিয়েছে আপনাকে? নাজনীন ছোট্ট করে বলল, জানিয়েছে। তাহলে আপনার আপত্তি নেই তো? একটু বাদেই আমি চিরতরে বিদায় হবে এই ঘর সংসার ছেড়ে। যে স্বামী আমার হইল না, সে কাকে বিয়ে করলো না তাতে আমার কি? নাজনীনের কথায় পিয়ালি অবাক হলো। সে জানতো না নাজনীন সব ছেড়ে ছুড়ে চলে যাবে। মনে মনে আকাশের ছাদ হাতে পাওয়ার মতো খুশি হলো সে, কিন্তু মুখের ভাবখানায় এমন করলো যেন নাজনীনের নির্বাসনের খবরে সে খুবই মর্মাহত। বলল, সে কি আপা, আপনি চলে যাবেন কেন? আমরা একসঙ্গে মিলেমিশে থাকতাম। পিয়ালির কথায় নাজনীন হেসে ফেল, পরক্ষণেই নিজের আবেগ সংযত করে জবাব দেয়, দুঃখিত, আপনার মতো উন্নত শ্রেণীর প্রস্টিটিউটের সাথে এক ঘরে থাকা আমার পক্ষে অসম্ভব। মুখের রং বদলে যায় পিয়ালির, পট করে দাঁড়িয়ে পড়ে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমি প্রস্টিটিউট হলে আপনার স্বামী কি? আপনিই বা কেমন? আটকে কেন রাখতে পারলেন না? আমাকে দেখে আপনার কি মনে হয় রূপগুণ কোনোটাই আপনার থেকে পিছিয়ে? তবু আমার স্বামী আপনার মতো পচা শামুকে পা কেটেছে, তাই বলে আপনাকে আমি সহ্য করব সেটাই বা ভাবেন কোন সাহসে? আপনার মতো কিছু নর্দমার কীট লোক সমাজে জিনা ব্যভিচারের ভাইরাস ছড়িয়ে বেড়ায়, আর আমার স্বামীর মতো লম্পট দুচ্চরিত্রের লোক সেসব ঘোরগ্রাসে ঘিলে ভুক্তভোগী হয়ে আমাদের মতো মেয়েরা। খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনি এভাবে কথা বলতে পারেন না। তাহলে কিভাবে কথা বলবো? খারাপের কি দেখেছিস? এখন দেখবি। কথাগুলো বলতে বলতে নাজনীন উঠে দাঁড়ায়, গায়ের ওড়না কোমরে পেঁচিয়ে নেয়। পিয়ালি নাজনীনের হাবভাব দেখে মুখ ফ্যাকাশে হয়ে আসে। সে ভেবেছিল নাজনীন হয়তো নিতান্তই শান্ত অবলা টাইপ মেয়ে, কিন্তু এই মেয়ের সরলতার মাঝে যে এতটা ভয়ঙ্কর রূপ থাকতে পারে তা পিয়ালির কল্পনাতেও আসেনি। সে তড়িগড়ি করে কাঁধে ব্যাগ চাপিয়ে হাঁটা ধরে, কিন্তু ততক্ষণে তার একটা হাত নাজনীনের দখলে। নাজনীন পিয়ালির ডান হাত গালে শরীরে সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। তাতে পিয়ালি থপাস করে মেঝেতে পড়ে যায়। নাজনীন সেখান থেকে তাকে চুল ধরে ওঠায়, এবার থাপ্পড়টা বসায় বাম গালে। পিয়ালির ধবধবে ফর্সা মুখে নাজনীনের হাতের 5টা আঙ্গুলের ছাপ বসে যায়। দুজনের দস্তাদস্তি বেঁধে যায়, কিন্তু নাজনীনের কঠোর বেষ্টনী থেকে পিয়ালি ছুটতে পারে না। অগত্যা পিয়ালি নাজনীনের পা ধরে বসে পড়ে, কান্নারত কণ্ঠে বলে ওঠে, প্লিজ আমাকে মারবেন না। দোষ কি শুধুই আমার? আপনার স্বামীর নেই? সে না চাইলে এমন কিছু হতে পারত? কিন্তু আপনি শুধুই আমার উপর অত্যাচার করছেন। নাজনীন পিয়ালি চুল ধরে মুখে দাঁড় করায়, রাগে কাঁপতে কাঁপতে বলে, অত্যাচারের কি দেখেছিস?
আমার স্বামীর কি অবস্থা করব সেটা সময় হলেই দেখতে পাবি। কয়টা দিন ধরে তোরা দুজন আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছিস। তোর মতো বেশ্যার জন্য আমার সাথে সে ছলনা করেছে, ভেঙেছে আমার দুইটা বছরের সাজানো সংসার, হারিয়েছে স্বামীর ভালোবাসা, সব তোর জন্য। তুই কোন সাহসে আমার কাছে আসিস? আগুনে ঘি ঢালতে এসেছিস না? সেই আগুনে তুই নিজেই ফুরবি। অবস্থা আরও বেগতিক দেখে শেষ চেষ্টা হিসাবে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নাজনীনের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় পিয়ালি। ব্যাগ থেকে একটি রিপোর্ট দেখিয়ে বলে, আমি 3 মাসের প্রেগনেন্ট। আমার সন্তানের বাবা রাজন। পিয়ালির শেষের কথাটি যেন নাজনীনের বুকে তীরের ফলা হয়ে বিঁধল। পা দুটো যেন অসাড় হয়ে এলো। এই জগৎ সংসার সব যেন তার কাছে প্যাকাশে হয়ে এলো। কণ্ঠে ফুটে এলো একরাশ বিস্ময়। কি? পিয়ালি প্রত্যুত্তরে বলল, যা শুনেছেন তাই। আপনি চাইলেও এ সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। আমি শুধু মজা নিতে এসেছিলাম, কিন্তু ভাবতে পারিনি আপনি এমন প্রলয় সৃষ্টি করবেন। আমাকে আর কি আঘাত করবেন? আশা করি যে আঘাত আপনি পেয়েছেন তাই যথেষ্ট হবে আমার আজকের অপমানের জন্য। পিয়ালি যেভাবে এসেছিল ফিরল সেভাবে, মাঝখান থেকে ভেঙ্গে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেল নাজনীনকে। স্বামীর মন অন্য নারীতে মত্ত তা জেনেই নাজনীন এই সংসার ছাড়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তার সরল মন গুণাক্ষরেও ভাবতে পারেনি তাদের সম্পর্কের গভীরতা। নাজনীনের মাথা ঝিমঝিম করে উঠল, দৃষ্টি হয়ে এলো ঝাপসা, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। নাজনীনের জ্ঞান ফেল বেশ খানিক পরে। ঠিক কতক্ষণ অজ্ঞান হয়েছিল জানা নেই তার। দেয়াল গড়িতে চোখ বুলিয়ে দেখলো দুপুর 12টা বেজে 2 মিনিট। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। ডাইনিং টেবিলে তার প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগটা রাখা। নিজেকে সামলিয়ে ব্যাগটা হাতে করে বেরিয়ে ফেললো। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বাবার নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে কল কেটে দিল, কিন্তু পরক্ষণে কল এলো। নাজনীন কল রিসিভ করে শুধু বলল, আমি আসছি। কথা শেষ করে নাজনীন কল কেটে দিল। এলোমেলো পা চালিয়ে বাসা থেকে নেমে রিকশায় উঠে বসে নাজনীন শেষবারের মতো তাকায় আজীবনের মতো ফেলে আসা ফ্ল্যাটের দিকে। সেখানে সাজিয়েছিল তার সুখ দুঃখের সংসার, নিজের সবটুকু দিয়ে যত্ন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছিল যে সংসারে, সেই সংসার আর ভালোবাসার স্বামীর থেকে ফেলে এক আকাশ সমান অবহেলা, প্রতারণা। বাস স্টপে সেই বাবাকে বসা অবস্থায় দেখতে পেল নাজনীন। বাবাকে ফোন করে জানিয়েছিল ও আসছে। অপর পক্ষ থেকে কোনো কিছু না শুনে কল কেটে দিয়েছিল। মেয়েটি ভাবতে পারেনি বাবা তাকে নিতে চলে আসবেন। বাবা মানুষটি কঠোর, তবে বেখেয়ালি কোনো কালই ছিলেন না। ও সোজাসুজি বাবার কাছে চলে গেল। মেয়েকে দেখতে পেয়ে নাজনীনের বাবা বসা থেকে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আসতে কোনো সমস্যা হয়নি তো? প্রত্যুত্তরে নাজনীন জানায়, এখন আর কোনো সমস্যাকে আমার সমস্যা মনে হয় না। সব সমস্যার ঊর্ধ্বে চলে গেছি। নাজনীনের কণ্ঠস্বরে স্পষ্ট একজন হেরে যাওয়া মানুষের ছাপ। দুটো ছোটকোটরে ডেবে গিয়েছে আজমল শেখ হয়তো এই প্রথমবার মেয়ের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালেন। তার মৃত হৃদয় মেয়ের দুঃখে একটু হলেও বুঝল। মনে চাইল মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, মারে আমি আছি তো, ভেঙে পড়িস না, তোর মলিন মুখ আমার সহ্য হয় না রে। কিন্তু তার বলা হয় কোথায়? তার কঠোরতায় মোড়া পুরুষ মস্তিষ্ক তাকে সজাগ করে দেয়, তুমি পুরুষ, তোমার কঠোরতাই মানায়। হও তুমি বাবা, তাতে কি? আজমল শেখ বরাবরের মতো মস্তিষ্কের কথা শুনলেন না। মুখে কিছু না বলেও মেয়ের মাথায় হাত রাখলেন। জন্ম থেকে যে বাবাকে আদেশ নির্দেশের হুকুমদাতা হিসেবে দেখেছে মাথায়, সেই বাবার নির্ভরতার হাত নাজনীনকে বিস্ময়ের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেল। অবাক চোখে বাবাকে দেখতে দেখতে তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। জড়িয়ে ধরল বাবাকে। টলমলো চোখে পানির বাঁধ ভাঙা স্রোতের ন্যায় গড়াতে লাগলো গালে, গাল ভেয়ে বুকে। দুনিয়ার ব্যস্ততম স্থানগুলোর মধ্যে বাস স্টপে অন্যতম। নিত্য নতুন মানুষের কোলাহলে ভরপুর চলার পথে বাবা মেয়ের স্নেহের আদান প্রদানের মুহূর্তে সাক্ষী হয়ে রইল অনেকে। অবাক চোখে কেউ কেউ খানিক দাঁড়িয়ে গেল। আজমল শেখ নীরবতার খোলস ছেড়ে বলে উঠলেন, বাড়ি চল। নাজনীন নিঃশব্দে বাবার পথ অনুসরণ করলো। আজমল শেখ সদ্য 60 পেরোনো পৌর পুরুষ, এখনো বেশ শক্ত সামর্থ্য। নিজের মুদি খানার দোকানে নিজেই মোটরসাইকেল চালিয়ে যাতায়াত করে। বাস স্টপেজের একটু দূরেই তার 0 দশকের ছাপ বহন করা মোটরসাইকেলটি রাখা। বাবা মোটরসাইকেল
বাইককে স্টার্ট দিতেই নাজনীন উঠে বসলো। বাতাসে ইঞ্জিনের কালো ধোঁয়া উড়িয়ে বাইকে গিয়ে চলল তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। চলার পথে আজমল শেখ উচ্চস্বরে মেয়েকে বললেন, ভালো করে দৌড়ে বস, পড়ে যাবি না হলে। নাজনীন শক্ত করে বাবার কাঁধ আঁকড়ে ধরে। পিচঢালা রাস্তায় ঘন ঘন শব্দ করে বাইক এগিয়ে চলেছে। নাজনীন ফিরে যায় তার ফেলে আসা স্বর্ণালী অতীতে, যখন ছিল সে নিতান্তই অবুঝ বালিকা। বাবার এই মোটর বাইকে করেই তো সে স্কুলে যেত, নানির বাড়িতে যেত, কখনো বাবা সেলুনে নিয়ে যেতেন চুল ছাটাতে। বাবার শাসনও মোড়ানো দিন হলেও দিনগুলো তো অন্য রকম শীতলতা লুকিয়ে থাকতো। স্মৃতি হাতরে প্রশান্তিদায়ক কিছু খুঁজতে ছোটবেলার সেই দিনগুলোই হয় ফেলে আসা সবচেয়ে সুন্দর সময়। দূর থেকেই নাজনীনের নজর কেড়ে নেয় কটকটে ফিরাঙ্গা বাগান বিলাসের আকাশ। চোখ ঢালে ওই তো বাড়ির কালো রঙের গেটটা দেখা যায়। আজও বাড়ির বিশ্বস্ত পাহারাদার হিসেবে কুকুরটি বসা। নাজনীনের বুকের ভেতর দুক দুক আওয়াজ হতে থাকে। বাড়ির যত কাছে আসে বুকের ভেতরের দুঃখ ফুক আওয়াজ যেন ততই যেন বাড়ে। নাজনীন বিয়ের পর থেকে যতবার বাবার বাড়িতে এসেছে বেশিরভাগ সময়ে রাজনের সঙ্গে ছিল, কিন্তু আর সে সব ছেড়ে শূন্য হাতে এসেছে। তারা গন্তব্যে এসে পড়েছে। আজমল শেখ গেটের সামনেই মোটরসাইকেল দাঁড় করান। নাজনীন নেমে পড়ে বাবার পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করে। নিজের বাড়িতেও নাজনীনের কেমন অস্বস্তি হতে লাগলো। গাড়ি বাড়ির ভেতর রেখে আজমল শেখ মেয়ের উদ্দেশ্য বলে উঠলেন, বুঝলি, লোকে ভাঙা বাড়ির ইট পর্যন্ত রাখে না, যে যা পারে খুলে নিয়ে যায়। তুই তো আস্ত মানুষ রে, মনে রাখবি এ বাড়ি তোর বাপের, সে এখনো বেঁচে আছে, ভয় কিসের? যা বাঘের বাচ্চার মতো ঘরে ঢোক, আমি আসছি। নাজনীনের অস্বস্তি মুহূর্তেই উবে যায়। বড় একটা শ্বাস ফেলে ভেতরে ঢোকে। দুপুরের রান্নায় আয়োজনে ব্যস্ত নাজনীনের মা আর ভাবি। মা খুন্তি দিয়ে তরকারি নাড়ছেন আর নাজনীনের ভাবি মেঝেতে বসে বুটিতে লেবু শসা কাটছেন। দুজনের কারুরই দরজায় দাঁড়ানো নাজনীনকে নজরে আসছে না। তারা দুজনে কাজের মনোযোগী। নাজনীন কিছুক্ষণ চুপ থেকে নিচ থেকে মাকে ডেকে উঠল, মা। দুজোড়া চোখ বিস্ময় নিয়ে তাকায় নাজনীনের দিকে। তাদের মধ্যে কেউই জানত না নাজনীনের আসার খবর। চুলা নিভিয়ে নাজনীনের কাছে এগিয়ে যায় মা। মেয়ের হাত ধরে সুদান, তুই আসবি? আমি জানতাম না তো। ভালো আছিস মা? চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে কেন? নিশ্চয়ই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না। মায়ের প্রশ্নের ফুলঝুরির ফিটের নাজনীন জবাব দেয়, করি মা। নাজনীনের মা এবার মেয়েকে ছেড়ে এদিক ওদিক দৃষ্টি ঘোরান। তা দেখে নাজনীন নিজে থেকে বলে, কেউ নেই, আমি বাবার সাথে এসেছি। জামাই কোথায়? জানি না। জানি না? জানিস না মানে? তোমাকে বাবা কিছু জানাননি? কি জানাবে? সময় হোক জানাবো। এত জেরা করা হচ্ছে কেন? ওর বাড়িতেও আসবে না? পিছন থেকে আজমল শেখ বলে ওঠেন। মায়ের জেরা অবশেষে থামে। বাবার আগমনে মা কিছুটা ঝিমিয়ে গেলেন। ততক্ষণে নাজনীনের ভাবি লেবু পানি শরবত নিয়ে হাজির। ভাবির সাথে কুশল বিনিময় শেষে নাজনীন শরবতটুকু ডক ডক করে খেয়ে নেয়। গরমে লেবুর শরবতে চেয়ে স্বাদু পানীয় আর দুটো হয় না। মেয়ের উদ্দেশ্যে আজমল শেখ বলেন, যাও তোমার রুমে যাও, ঠান্ডা পানি দিয়ে গোসল করে খেতে আসো। নাহিদের মা, খাবার বড়, আমি আসছি। নাজনীনের মা আপাদমস্তক একজন স্বামী ভক্ত প্রাণী, যার সবটা জুড়ে কেবল নাহিদের বাবা। স্বামীর কথায় অমান্য করা চেয়ে মৃত্যু তার কাছে অধিক শ্রেয়। বরাবরের মতো স্বামীর কথায় ব্যস্ত হয়ে পড়লেন। নাজনীন পা চালায় তার নির্ধারিত রুমে ঢুকে নাজনীনের মনে হলে এই রুমে বহুদিন তার থাকা না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। নাজনীন কাদের ব্যাগটি বিছানায় ছুঁড়ে ফেলে ফ্যানটা চালিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে থাকে বিছানায়। এই জীবনে তার আর কি রইল? রাজন তাকে দাবার গুটির মতো ব্যবহার করলো। রাজনের কথা মনে পড়লেই নাজনীনের মন আবেগী হয়ে ওঠে। দুইটা বছর একসঙ্গে থেকেছে। মায়া নামক জিনিসটা মানুষকে বেহায়া করে তোলে। সে প্রতারণা করলেও নাজনীন তো করেনি। স্বামীর প্রতি ভালোবাসার কোনো কমতি তো সে করেনি। অথচ আজ তাদের দূরত্ব যেন পাহাড় সম। হাজার অন্যায়ও অপর মানুষটাকে মনে পড়ে যায়। ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায়। নাজনীন নিজের মনকে কঠোরভাবে শাসায়। রাজন নামক কোনো বিষাক্ত কীটের স্থান তার জীবনে নেই।
বাপের ফাঁসার চেয়ারটাতে খেতে বসেছে নাজনীন। আজমল শেখ মেয়েকে নিজ খরচে পাশে বসিয়েছে, নিজে মেয়ের প্লেটে ভাত বেড়ে রুই মাছের মাথাটা তুলে দিলেন। নাজনীন নিষেধ করতে গিয়েও চুপ থাকে। এই জীবনে বাবার এমন আদর পাওয়া তার নিকট বড়ই সৌভাগ্যের। অন্যদিকে নাজনীনের মা মনে মনে ছটফট করতে থাকেন, মেয়ে একা ফিরল অথচ জামাই এলো না। জামাইয়ের কথা জিজ্ঞাসা করেও তেমন গোছানো উত্তর মেয়ে থেকে পেলেন না। এ নিয়ে তিনি বেজায় চিন্তিত। তার নারী মন মেয়েকে স্বামীর সংসারে দেখতে সন্তুষ্ট। জামাই ছাড়া মেয়ের বাড়িতে ফেরা তার নিকট অন্যরকম লাগে। ফলে বাবা মেয়ের ভালোবাসাময় সুন্দর দৃশ্যটিও তার চোখের সামনে ঘটলেও মন ছুঁতে পারে না। কুকুর ফুসলেও মানুষের মনে তার জন্য দয়া মায়ায় জন্ম হয়। তাকে দুদিন না দেখলে মনের মধ্যে খসখস করে। অথচ 2টা বছর যে নারীর সাথে রাজন সংসার করলো তার চলে যাওয়া সে একেবারেই নীরব স্বাভাবিক। পিয়ালি নামক লোকের সম্মুখে ভদ্রবশী বেশ্যার শরীরে যে অনায়াসেই ডুবে যেতে পারে, বরং স্ত্রীর চলে যাওয়ার কথা ভাবলে তার মন প্রাণ শান্তিতে ভরে ওঠে। আপদ যদি নিজ থেকে বিদায় নেয় তবে ক্ষতি কি? আরেকটু দে, আদুরে কণ্ঠে পিয়ালি সুদেয়। রাজন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। পিয়ালি কাছের বরফ কুচির মধ্যে আরেক ফেক লাল পানি ঢালে। রাজন নিমিষেই গিলে নেয়, মাথায় ঝিম ধরে যায়। ঝাপসা দৃষ্টিতে মুখে ব্রণ ভর্তি থল থলে শরীরের পিয়ালিকেও তার কাছে কার্টিনের মতো লাগে। রাজন জনক কণ্ঠে বলে ওঠে, ডার্লিং, ইউ আর সো হট। পিয়ালির ঠোঁটে বিশ্বজয়ের হাসি। মুরগি এবং ডিম দুটোই এখন তার কবজায়। দুপুরে বেশ ভালো ঘুম হয়েছে। নাজনীনের ঘুম থেকে উঠে অভ্যাস ছিল 1 কাপ ধোয়া ওঠা গরম চা নিয়ে ব্যালকনিতে বসার। সেখানে ফাতান 2টো হাতল দেওয়া আরাম কেদারায় বসে নিজের লাগানো গাছ আর চারপাশের পরিবেশ দেখতে দেখতে বিকেল কাটিয়ে দিতে। এ অভ্যাস তার বিয়ের পরেই হয়েছিল। রাজন অফিসে থাকতো আর সে একাকিত্ব বিলাস করতে। এখন সময় বদলেছে, সবকিছু অন্যরকম হয়ে গিয়েছে। ঘুম ভেঙে নিজেকে আর তাদের সাজানো বাসার বেডরুমে আবিষ্কার করে না। আজ এখন এই মুহূর্তে সে বাবার বাড়িতে, যে বাড়িতে যার জন্ম, বেড়ে ওঠা, যার আনাচে কানাচে তার দুরন্ত শৈশবের স্মৃতি রয়ে গেছে। তবুও কেন যেন জড়তা কাজ করে। এই বাড়িতে নিয়ম করে 2টি বছর থাকা হয় না। 2 বছরে বদলেছে অনেক কিছু, সেও বদলেছে। স্থান বদলালেও মানুষের অভ্যাসের বদল হয় না। নাজনীন ঘুম থেকে উঠেই কিচেনে চলে গেল। গ্যাস জ্বালিয়ে চুলে পানি বসিয়ে দিল। মিনিট খানিকের মধ্যে পানি ফুটতে আরম্ভ করলে নাজনীনের খেয়াল হলো তার তো জানাই নেই কোথায় চা পাতা আর চিনি রাখা। এদিক সেদিকে দৃষ্টি ঘুরিয়ে চোখ পড়ল না। মেয়েটির বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেই সঙ্গে অস্বস্তিও হতে লাগলো। সে তো ভুলেই গিয়েছিল এই কিচেনে তার হাতে ছোঁয়া বহুদিন পরে না। এখানে তার মা এবং ভাবির রাজত্ব চলে। আকাশ পাতাল ভাবনায় মনটা ছেড়ে যায়। অন্যদিকে চায়ের পানি টকবক করে ফুটছে। সামান্য চা পাতা চিনির জন্য তার কাউকে ডাকতেও ইচ্ছে করে না। যে মেয়েটি নিজের প্রয়োজনে কাউকে ডাকতে গেলেও বিরক্ত হবে বলে চুপ থাকে, সেই মেয়েটি আজ জীবনযুদ্ধে খুব বাজেভাবে হেরে যাওয়া একজন মানুষ, যার প্রতিটি অঙ্গ অঙ্গে প্রতারণার আগুনে জ্বালছানো। কি করছো? প্রশ্নসূচক বাক্য কানে যেতেই নাজনীন পিছু ফিরে চা পাতা না পেয়ে সে কেবলই গ্যাসটা বন্ধ করতে যাচ্ছিল। ভাইয়ের বউকে দেখে তার অস্বস্তি আরও পাল্লা দিয়ে বাড়ে। নরম স্বরে প্রত্যুত্তর বলে, আসলে চা করতে এসেছিলাম, কিন্তু চা পাতা খুঁজে পাচ্ছ না, তাই তো? নাজনীন ওপর নিচ মাথা ঝাঁকায়। নাজনীনের ভাবি মেয়েটি মিষ্টি মুখের যুবতী। সে চা পাতা আর চিনি নাজনীনের কাছে দিয়ে বলল, তাহলে 2 কাপ বানাও, তোমার হাতে চায়ের স্বাদ নেওয়া যাবে, কি বলো? কথার শেষেই মিষ্টি করে হাসে। নাজনীন চা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। এ বাড়িতে ব্যালকনি নেই। 2 দশক আগের বাড়িতে মোটামুটি আধুনিকতা ছাপ বহন করলেও বর্তমানের থেকে একটু হলেও পিছিয়ে। নাজনীন চা বানিয়ে ড্রয়িং রুমে আসে। ভাবি টিভি দেখছেন। নাজনীনের চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দিলে মিষ্টি এসে কাপটি হাতে নেয়। নাজনীনের তা দেখে হৃদয় স্যাত করে ওঠে। একসময় রাজনও তো তার থেকে এভাবেই মিষ্টি এসে চা নিত। চোখ ভরে পানি এলেও নাজনীন কঠোরভাবে তার আবেগকে সংবরণ করে। যেখানে সেখানে আবেগ প্রকাশ করা দুর্বলতার ছাপ। সে হেরে যেতে পারে, কিন্তু দুর্বল নয়। তুমি এত অস্বস্তিতে থাকো কেন?
কেমন জড়সড়ো হয়ে থাকো। নিজের বাড়িতে কেউ এভাবে থাকে? বাবির তরফ থেকে প্রশ্নবাক্য ছুড়ে দিলেও নাজনীন কিছুই বলে না, বলার মতো কিছু খুঁজেও পায় না, কেবল ঠোঁট প্রসারিত করে একটু হাসে। সাহেব চুমুক দিয়ে নাজনীনের ভাবি আবারও বলতে শুরু করে, নাজনীন জানো তো, জীবনে যে জিনিসটাকে আমরা বেশি আশকারা দিব সেটাই আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি হয়তো ভেবেছ আম্মার মতো আমি কিছুই জানি না, কিন্তু আমি সব জানি। তোমার ভাই আমাকে জানিয়েছে তোমার সাথে আমার সখ্যতা সেভাবে হয়নি ঠিক, কিন্তু তোমার সরল মুখটার প্রতি আমার মায়া জন্মেছে অল্প হলেও। আমি ভীষণ দুঃখ পেয়েছি, তোমাকে বুঝ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। জীবনে এমন অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যা আমাদের মেনে নিতে কষ্ট হয়, কিন্তু মানতে তো হবেই বলো। এই যে তুমি মন খারাপ করে থাকো, নিজের বাড়িতেও অস্বস্তির সাথে থাকছো, এসবকে তুমি যত পাত্তা দিবে ওরা কিন্তু ততই তোমাকে পেয়ে বসে, তোমার ক্ষতি করবে। একসময় তুমি হাসতে ভুলে যাবে, কোথাও নিজের বলে কিছুই মনে হবে না। তাই আমি বলি কি, তুমি তোমার বাড়িতে ঠিক সেভাবেই থাকো যেমন বিয়ের আগে ছিলে, সেভাবে মন খুলে বাঁচো যেভাবে আগে বাঁচতে। মনকে বোঝাও, অকৃতজ্ঞ বেঈমান মানুষের জন্য তুমি কেন সাফার করবে বলো? তাহলে তো ওরাই জিতে গেল। তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে প্রতারণা করে তারাই তো বিজয়ী হলো। ওদের ফাতা ফাঁদে ফা দিলে তুমিই ডুববে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছ নাজনীন? নাজনীনের বিয়ের কিছুদিন পরে ওর ভাই বিয়ে করেন। বিয়ের পরেও রাজনের সঙ্গেই বেশি থাকতো, যার জন্য বাবার বাড়িতে থাকে এবং ভাবির সাথে সখ্যতা কোনোটাই সেভাবে হয়ে ওঠেনি। আসলে না আসতেই যাওয়ার সময় হয়ে যেত, শুধু ফর্মালিটি মেনটেন করতে যতটুকু বলা। মেয়েটি ভাবতেও পারেনি পরের বাড়ির মেয়েটি তাকে নিয়ে এতটা ভাববে। মনে মনে কৃতজ্ঞতা জানায়, কিন্তু এ কয়টি বাক্যে তার ভাঙ্গা মন বুঝ মানে না। যার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে সেই কি করে দুটো কথায় নিজেকে সামলাবে। নাজনীনের চোখ বেয়ে ফানি গড়াতে থাকে, এবার আর নিজেকে আটকায় না, কান্না ভেজা কণ্ঠে বলে, কিন্তু আমি পারছি না। আমার জায়গায় আপনি হলে পারতেন। ভাবে আমার মনের মধ্যে প্রতিক্ষণে প্রলয় বইছে। আপনাকে বোঝাতেও পারবো না, যে মানুষটা একান্তই আমার নিজের ছিল তার দেওয়া আঘাত আমি কীভাবে বলবো। সে আমাকে ঠকিয়েছে, এবং খুব জঘন্যভাবে। মেয়ে এবং পুত্রবধূর কথোপকথন দূর থেকে শুনতে পান নাজনীনের মা মাইমুনা বেগম। তিনি যেন সেখানে স্থির হয়ে যান। মেয়ের সংসার ভাঙ্গার খবরে দিশেহারা হয়ে ওঠেন। ব্লাড প্রেশারের রোগী, এ সংবাদে মুহূর্তে কাহিল হয়ে পড়েন। স্বামীর মন মর্জি বুঝে চলতে গিয়ে তিনি সন্তানদের খুব কাছের ভরসাযোগ্য কেউ হয়ে উঠতে পারেননি। অবসরে এ নিয়ে তিনি আফসোস করতেন বটে, কিন্তু মেয়ের সংসার ভাঙ্গার খবরে নিজেকে আটকাতে পারেন না। আর্তনাদ করে উঠুন, ও আল্লাহ, এ কি শুনলাম! মেয়ের সুখের জন্য যে জামাইকে আমি এতটা আদর যত্ন করলাম, সেই নাকি আমার সাথে বেইমানি করেছে। আমার সোনার টুকরো মেয়েটার কি হবে? আহাজারি করতে করতে ঢুলে পড়েন। বুলেটের গতিতে মাকে সে চাপড়ে ধরে নাজনীনের কোলে তিনি চেতনা হারান। ভাবি এবং নাজনীন মিলে মাইমুনা বেগমকে শোবার রুমে নিয়ে বিছানায় শুইয়ে দেন। ঠান্ডা পানি এনে চোখে মুখে ছিটিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে। দুর্বল কণ্ঠে মেয়েকে ডাকেন, এদিকে আয় মা। মায়ের দিকেই আগ্রহ ভরা চোখে তাকিয়েছিল নাজনীন। কানে মায়ের ডাক পৌঁছাতে চেয়ার ছেড়ে উঠে আসে। মায়ের কাছে বসে শুধু, এখন কেমন লাগছে মা? এখন একটু ভালো। মাথাটা ঝিমঝিম করে উঠল, সামলাতে পারলাম না। হ্যাঁ মা, এত কিছু হয়ে গেছে, তুই আমাকে একটিবার জানাতে পারলি না? মা কি এতই পর? মা মেয়ের আবেগঘন মুহূর্তে নাজনীনের ভাবি এক ফা দুফা করে রুম ছাড়লো। এখানে সে বেমানান। তাদের স্পেস দিয়ে সরে আসলো। মাইমুনা বেগম উঠে বসলেন। নাজনীন কিছু না বলে মায়ের কোলে মুখ ডুবিয়ে দিল। মায়ের শাড়িতে কেমন আদুরে একটা গন্ধ লেগে আছে। নাজনীনের ভালো লাগে। মাইমুনা বেগম মেয়ের মাথায় বিলি কেটে দেন। জট হয়ে গিয়েছে মাথার চুল। তিনি মেয়ের উদ্দেশ্যে কোমল কণ্ঠে শুধান, এসব কবে হলো নাজনীন?
আমি নিজেও জানি না মা, সে একদিন আবদার রাখেন দ্বিতীয় বিয়ে করবেন, তার সাথে আমার কথা কাটাকাটি হয়। আমি মেনে নিতে চাই না। আমাকে সময় দিয়ে তিনি বেরিয়ে যান বাসা থেকে। রাত থেকে ফিরলেন সকালে। পরদিন রাতে আবারও একই কথা। তাকে আমি বুঝিয়েছি মা, সংসার ভাঙার ইচ্ছে আমার কখনোই ছিল না। সাজানো সংসার আমার, কিন্তু সে আমাকে বুঝেনি, মিনিমাম কদরটুকুও করেননি। আমি আশা হারালাম। পরদিন সকালে সব ছেড়ে যখন বাড়ির উদ্দেশ্যে বেরোবো, তখনই তার প্রেমিকার প্রবেশ। জানতে পারলাম ওই বেশ্যার পেটে তার বাচ্চা। মা, আমি শেষ হয়ে গিয়েছি। সে আমাকে বিষাক্ত ছুরি দ্বারা আঘাত করেছে। আমি এই ব্যথায় শেষ হয়ে যাচ্ছি। কেমনে সহ্য করি? মেয়ের হৃদয়ে ছেঁড়া কথায় মায়ের মন ঝড় বয়ে যায়। কি বলে শান্ত করবেন তিনি? মাথায় যেন কিছুই ঢোকে না। ফাহমিদা বনু কোথায়? ড্রয়িং রুমে মনমরা হয়ে বসে রয়েছে নাজনীনের ভাবি। হঠাৎ স্বামীর কণ্ঠস্বরে চোখ তুলে তাকায়। হাত ভর্তি খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে এক শ্যামবর্ণের যুবা পুরুষ। ঘামে জর্জরিত শরীর, চোখ ঘুরিয়ে কিছু একটা খুঁজে চলেছে। দুজনের চোখে চোখ পত্রে বুড়ি চেপড়ে শুধে কই সে? আম্মার রুমে। স্ত্রীর মুখ থেকে জবাব আসতে না আসতে সে মায়ের রুমের দিকে হাঁটা ধরে। ফাহমিদা তাকে থামায়, বলে, মা, মেয়ে সুখ দুঃখের কথা বলছে, তুমি পরে দেখা করিও। শরীর থেকে বিশ্রী ঘামের গন্ধ আসছে, যাও গিয়ে গোসল করো। উৎসুক চোখ দুটো ছোট ছোট হয়ে আসে। স্ত্রীর উদ্দেশ্য বলে, অপমান করলে? সত্যি কথা বললে বুঝি অপমান করা হয়? শোনো মেয়ে, আমি কড়া পারফিউম লাগিয়ে দোকানে গিয়েছি। গায়ে কোনো ঘামের গন্ধ নেই, সুন্দর সুবাস আসছে। ফাহমিদা নাক কুচকে বলে, গোসলে যাও, আমি খাবার বাড়ছি। নাহিদ ঠায় দাঁড়িয়ে রইল। তা দেখে ফাহমিদা পুনরায় কিছু বলতে নিলে শক্ত করে জড়িয়ে ধরে নাহিদ। ঘটনাটি এত দ্রুত ঘটল যে ফাহমিদা কিছু বলার সুযোগ পেল না। বিস্ময়ে বেচারির মুখখানা হা হয়ে গেল। তা দেখে নাহিদ দুষ্ট এসে বলল, এটা দরকার ছিল বউ? এরপর টুপ করে একটা চুমু দিয়ে রুমের দিকে পা বাড়ালো। নাহিদ চলে যেতে ফাহমিদার ঠোঁট প্রসারিত হয়। বিরক্তির ভাব ধরে থাকলেও স্বামীর থেকে এমন হুটহাট আদর তার ভালোই লাগে। মন প্রাণ ভালো লাগায় চেয়ে থাকে, কিন্তু পরক্ষণে নাজনীনের কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে যায়। মুখের হাসি মিলিয়ে নাজনীনের জায়গায় নিজেকে কল্পনা করলেও বুকের মধ্যে ব্যথা শুরু হয়। নাজনীনের পরিস্থিতিতে না পড়েও মেয়েটির জন্য তার খারাপ লাগে। আহারে, দাম্পত্য জীবনে তাদেরও নিশ্চয়ই এমন সুন্দর সুন্দর খুনসুটিময় মুহূর্তের সৃষ্টি হতো। আজকাল পিয়ালি হুটহাট রাজনের সঙ্গে দেখা করতে তার বাসায় চলে আসে, নিজের মতো রুম ডেকোরেশন করে। শুরুতে রাজন নিষেধ করলেও পিয়ালির হট পিঙ্ক নাইট ড্রেসে তার সব নিষেধাজ্ঞা নারী লোভী সিদ্ধধারী ওই পুরুষ সব ভুলে যায় তার স্ত্রীর সাথে কাটানো 2টি বছরের কথা। একটি সপ্তাহ রাজনের জীবনে নাজনীন নেই, সে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, বরং মেয়েটি ছিল তার মাথা ব্যথার কারণ। শীঘ্রই বিয়ে করতে চলেছে তার। নিজেকে এখন ভাত ভাঙ্গা মানুষের মতো স্বাধীন লাগে। সে যে তার স্ত্রীকে খুব বাজেভাবে ঠকিয়েছে তা নিয়ে তার কোনো অনুতাপ নেই। প্রতারকরা হয়তো এমনই। অনুতপ্ত নামক 2টি শব্দ যদি তাদের মন মস্তিষ্কে থাকতো, তাহলে হয়তো এহেন জঘন্য অপরাধেও স্বাভাবিক থাকতে পারত না। প্রকৃতপক্ষে পৃথিবীতে প্রতারকদের কোনো বিবেক থাকে না, থাকে নিজের কৃতকর্মের প্রতি সামান্য অনুশোচনা। এদের বোধ হয় কখনো হয় না। এরা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ, যে কোনো অন্যায় করতেও তাদের বুক কাঁপে না। পিয়ালির সঙ্গে মজা মাস্তিতে কাটানো এক বিকেলে রাজনের বাসার দরজায় বারংবার ঢোর বেল বাজতে থাকে। বিরক্ত হয় দুজনে। পিয়ালি বলে ওঠে, তোমার ফেরের বউ আসছে নাকি? রাজনের কপাল কুঁচকে যায়। হলেও হতে পারে, সে এখনও তার লিগেল ওয়াইফ। রাজন কোনো উত্তর দেয় না। পিয়ালি আবারও বলে, আমি কোনো কথা শুনতে চাই না বেব, ঝামেলা গোড়া থেকে নির্মূলের ব্যবস্থা করো। এত টেনশন নিয়ে বাঁচা যায় না। উফ। রাজন হাত দিয়ে কপাল ডলতে ডলতে বলে, তাই করতে হবে। অন্যদিকে বারবার কলিং বেল বেজেই চলেছে।
রাজন চিন্তিত মুখে দরজা খুলতে যায়। বাড়িওয়ালা কর্তৃক নোটিশ এসেছে, বাসা খালি করতে হবে, তাও 1 রাতের মধ্যে। রাজনের কপালে চিন্তার ভাঁজ। এমন বিপদে সে ইতিপূর্বে পড়েনি। সে রাতের মধ্যে সে কোথায় বাসা খুঁজে পাবে? চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। ভালো লাগলে গল্পটিকে শেয়ার করবেন, গল্পটিকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।